আচ্ছা আচ্ছা, মাননীয় সংসদ সদস্য, আপনি যখন বলছেন কথা, ঠিক সেই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ বলা যেতে পারে, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী যার কথা বলা হচ্ছে, তার পিএস চন্দ্রনাথ বাবু, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি একটু পরিষ্কার হয়ে নিই, মধ্যগ্রামের ঘটনা। সত্যজিৎ, একটু আপডেট দিতে পারেন? শুভেন্দু অধিকারী পিএস চন্দ্রনাথ বাবুকে গুলি করে। জি, আমি ঠিক তার পাশেই, আমি তার পাশে শহরেই আছি, জি, বেশ কয়েক কিলোমিটার দূরে। শুভেন্দু অধিকারী পিএস, তিনি ফিরছিলেন, চন্দ্রনাথ অধিকারী, তার উপরে আততায়ীরা গুলি করেছে। তো তারপরে তার ঘটনাস্থলে মধ্যমগ্রাম চৌমাথায় ঘটনাটি ঘটেছে, সেখানেই তার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়। আমি যে কথা বলছিলাম, সাংসদ, মাননীয় সাংসদ যেটা বলছিলেন যে পক্ষপাত দুষ্ট, আমি ছোট্ট করে একটু, আমি যদি বলি বামপন্থীদের গ্রহণযোগ্যতা নেই, এটা কিন্তু আপনার মনে হবে পক্ষপাত দুষ্টতা। আবার পরিসংখ্যান বলছে, আপনাকে পরিসংখ্যান দেই, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তখন বিরোধী হলেন বামপন্থীরা। 2016 সালে তাদের ভোট পরিসংখ্যান ছিল 20% উপরে। আবার আমরা যদি দেখি 2021 সালে সেখানে 6% নেমে গেল, 20 থেকে 6-5-এ নেমে গেল, আর এবার মাত্র 5% নেমে গেল। 2021 সালে শূন্য আসন ছিল, অর্থাৎ শূন্যের কোটায় নেমে গেছিল, কেউ জেতেনি। এবার যদিও তাদের একজন জিতেছে, অর্থাৎ এই যে পড়ে গেছে। আমাদের এখানে রাজনীতিকরা বলে থাকেন বামপন্থীরা 300 আসন, এই 300 ভোট পেল কিনা কোন বুথে, সেটা গুরুত্বপূর্ণ না। সত্যজিৎ, আপনি আপনার জায়গাটা, আপনার অবস্থানটা পরিষ্কার করেছেন। আমি একটু আজু ভাই হেলেন, আপনার বক্তব্যটা শেষ করি, তারপরে আমি। দেখুন, আমি বলতে চাচ্ছি যে আপনি পক্ষপাত দুষ্টু হতেই পারেন, কারণ আমার একটা ফিলসফি যে মানুষ কখনো নিরপেক্ষ হতে পারে না। মুখে বলবেন আপনি যে আমি নিরপেক্ষ, কিন্তু কখনো নিরপেক্ষ হতে পারে না, কোনো না কোনো ইডিওলজিতে আপনি বিশ্বাস করবেনই। যেমন বলছেন যে মন্দির ভাঙ্গা হয়েছে, তখন আমি এই কথাটা শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে কোনো না কোনোভাবে আপনি, কারণ ভারতের মতো জায়গায়, পশ্চিমবঙ্গের মতো জায়গায় আমি কিছুক্ষণ আগে দেখলাম যে মন্দিরে প্রবেশ করতে পারবে কারা, এই জন্য আপনার আমাদের সনাতন ধর্মাবলম্বীদের দুটো গ্রুপের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে একটা মন্দিরে, আমি দেখলাম। সুতরাং আপনি যখন বলছেন যে মুসলমানদের উপর আক্রমণ করা হয়েছে, আবার মন্দিরের উপর আক্রমণ করা হয়েছে, তার মানে কি আপনি টোটাল এই যে গন্ডগোলগুলোকে, মন্দির ভাঙ্গাকেও জায়েজ করছেন, মুসলমানদের উপর আক্রমণ করাকে জায়েজ করছেন। অবশ্য আপনার বিবরণ এগুলো যাই দিচ্ছেন। আমার বক্তব্য হলো যে দেখেন, অনেকদিন পর বিজেপি বিজয় লাভ করেছে। আমি গতকালকে আপনাদের ANI টেলিভিশনে কংগ্রাচুলেট করেছি শুভেন্দু অধিকারীকে, এবং তার এই বিজয়কে আমরা কংগ্রাচুলেট করেছি, এবং আমরা মনে করি যে এই বিজয়ের ফলে আপনাদের দেশে পশ্চিমবঙ্গের ক্ষমতা পরিবর্তনের ফলে, আপনারা জানেন যে আমাদের ওইখানে তিস্তা বাঁধের একটা সমস্যা রয়েছে, যেটা বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস, TMC তারা থাকলে আমাদের এই যে আপনার তিস্তা প্রজেক্টটা বন্ধ হয়ে গিয়েছিল। কেন্দ্রীয় সরকার চাচ্ছে একটা, রাজ্য সরকার চাচ্ছে আরেকটা। এখন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার একই অ্যালাইনমেন্ট। আমি একটু আশাবাদী হতে পারি যে আমাদের তিস্তা প্রজেক্টের একটা সুরা হবে। আপনাদের বিজয়কে নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। যিনি বিজয় লাভ করেছেন, আমরা কিন্তু গতকালকেই কংগ্রাচুলেট করেছি। আমি ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, অনেকক্ষণ ধরে আপনি অপেক্ষায় আছেন। আমি আরেকটু অপেক্ষায় রাখি আপনাকে। আমি সত্যজিতের কাছে একটা বিষয় একটু পরিষ্কার হয়নি। সত্যজিৎ, আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনছিলাম, বা ওইখানকার কিছু নেতা তারা ডক্টর ইউনূসের যে সময়টা, সেই সময়টাতে বলছে নাকি এখন একটু ইতিবাচক চিন্তা ভাবনা করছে, সেই হিসেবে বিজেপি যদি পশ্চিমবঙ্গের সরকার গঠন শুরু করে দেয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কেমন হতে পারে, অন্তত ওই দিক থেকে একটু ধারণা আমাদেরকে দেবেন ছোট করে। জি, অবশ্যই। প্রথমে আমি একটু বলি, আমি কিন্তু বায়াসড, উনি যেটা বললেন জায়েজ করেনি। মন্দির মসজিদে বিজেপির পতাকা লাগানো এবং যা কিছু হয়েছে, আমি বলছি এটা হুলিগ্যান, কারণ হুলিগ্যানদের কোনো ধর্ম হয় না, ভোটারদের কোনো ধর্ম হয় না, ভোটে কোনো ধর্ম হয় না, ধর্ম মানুষের পরিচয় নয়। তো আপনারা, আমি অবশ্যই নিরপেক্ষ নই, আমি তথ্যপক্ষের, আমি কোনো ধর্মের নই। শুভেন্দু অধিকারী সহ যে সময়টার কথা ভাইরাল হচ্ছে, সেই সময়টা বাংলাদেশের পরিস্থিতি অন্যরকম ছিল, এবং আমরা সবাই জানি যে কোনো ভোটের আগে একটা রাজনৈতিক
প্রেক্ষাপট তৈরি করতে হয়। সেই প্রেক্ষাপট তৈরির জন্য পাকিস্তান, ভারত, বাংলাদেশে যা যা তৈরি করার, এটা কিন্তু নতুন নয়। কখনো আমরা শুনেছি আমাদের এখানে পাকিস্তান, আপনাদের ওখানে ভারত, বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। আমি আজ অব্দি দেখিনি কে কিনলো আর কে বিক্রি করে দিল, কোন অংশটা কিভাবে। তো এইগুলো ন্যারেটিভ, এগুলো হচ্ছে ভোটের ক্ষেত্র তৈরি করা। আমি সেইখানে যাচ্ছি না। বিষয়টা হচ্ছে দুটো রাষ্ট্র অফিসিয়ালি টেবিলে কি বলছে, সেই জায়গাটাই আমরা আলোচনা করব। তো আমরা যদি সেটা দেখি, এখনো পর্যন্ত কিন্তু আমরা যে তিস্তা প্রকল্পটা দেখেছি, আমরা মনমোহন সিং যখন 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঢাকায় গেলেন, টেবিলে চুক্তির বসে টেবিলে তিনি ওটা মনে আছে সত্যজিৎ, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় উনি তো বাধা দিয়েছিলেন, পরবর্তীতে উনি বলেও ছিলেন যে তিস্তায় পানি নেই, দেবো কি করে। যাই হোক, আমরা আপনার বক্তব্যটা, আন্তর্জাতিক নদীর পানি কিন্তু কেউ আটকাতে পারে না। সত্য কথা তো বুঝতে হবে যে আন্তর্জাতিক নদীর পানি, এই পানি মমতা ব্যানার্জির নিজস্ব পানি না, এটা আন্তর্জাতিক নদীর পানি। ক্ষমতার জোরে তিনি সেটা বলেছেন। দেখুন, এখন তো ঠিকই আপনি বিজেপির কাছে পরাজিত হলেন, এখন যদি বিজেপি পানি দেয় তখন কি মমতা ব্যানার্জির ওই কথাটা টিকবে? যাক, সেদিন না হয় আমরা মমতা ব্যানার্জির সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করবো। আমি একটু ব্যারিস্টার সাজ্জাদ আলী চৌধুরী আপনার কাছে আসি। আমরা দেখতে পাচ্ছিলাম বিএনপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নতুন সরকারকে অভিনন্দন জানানো হয়েছে, শুভেচ্ছা জানানো হয়েছে। জামাত ইসলামী জানিয়েছে কিনা এখন পর্যন্ত? জি, ধন্যবাদ একাত্তরকে এবং আমার সহ আলোচক বৃন্দ। জামাত ইসলামী এখনো জানিয়েছে কিনা ঠিক আমাদের চোখে পড়েনি। তবে একটা এই আলোচনার প্রেক্ষিতে একটা কথা আমি বলতে চাই, আমাদের ওই সত্যজিৎদার ঘাড়ে কয়টা মাথা, ওখানে যে পরিমাণ হাঙ্গামা চলছে, যদি যার ওটা তার কিছুটা তো বটে। উনি আমি মনে করি উনি যেটুক বলছেন এতটুকুই যথেষ্ট। এর চেয়ে বেশি বলতে গেলে ওনার বাসায় আবার এরকম আক্রমণ হতে পারে। যার কারণে আমি মনে করি উনি ওনার তরফ থেকে যেটা বলছেন সেটা প্রপারলি বলছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যুদ্ধ বা রাজনীতিতে সবার আগে মারা যায় সত্য। এখানে যে ওনারা এখন বুঝতে পারবে আমরা বাংলাদেশে তখন কি সিচুয়েশনটা ফেস করেছিলাম। কারণ ওনারা তখন অর্ধসত্য নিয়ে যেভাবে নিউজ করছিলেন এবং আমাদেরকে যেভাবে প্রপাগান্ডার শিকার হয়েছিলাম, এবং যার কারণে বিশ্ব মানচিত্রে আমাদের মাথাকে ছোট করেছিল, এখন ওনারা সেই জিনিসটা বুঝতে পারছেন। কারণ হচ্ছে রাজনীতিকে ধর্মের রং দিয়ে এখন ওনারা সেটা সাফার করছেন। এবং যদিও উনি বলছেন কিছুটা একপক্ষিক মনে হচ্ছে, বাট আমি মনে করি ওনার ঘাড়ে যেহেতু একটাই মাথা, উনি এইভাবে সেফলি বলাটাই বেটার, কারণ উনি তো ওখানেই থাকতে হবে। তবে যে ইস্যুটা হচ্ছে, শুভেন্দু অধিকারী কিন্তু আমি আশা করি, উনি তো প্রথমেই বলেছেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বেশে বাংলাদেশে পাঠাবেন। আশা করি উনি এরপর দায়িত্ব নেওয়ার পরে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবেন। সেটা প্রধানমন্ত্রী হোক অথবা কনভিক্টেড আসামি হিসেবে হোক, যেভাবে হোক উনি পাঠানোর ব্যবস্থা করবেন। আর সবচেয়ে বড় পানি নিয়ে যে কথাটা উঠছে, আসলে এই পানি বিজেপি আসলেও পানি দিবে না, কারণ এটা তখন এক ছিল মমতার গায়ে রং লাগিয়ে পানিকে বন্ধ করে দেওয়া তিস্তার পানি, এখন অন্য একটা হয়তো ক্লু নিবে, কিন্তু পানি আমরা পাবোই না। আমাদের তিস্তা যে মহা প্রকল্প সেটার দিকে এগোতে হবে দিন শেষে। হ্যাঁ, কিন্তু মানে আগাম বলে দেওয়াটা যে হবে না সেটা কতটা যৌক্তিক, কারণ সময়টা যাক। কিন্তু এখানে সরকার গঠন করার ক্ষেত্রে একটা জটিলতা আমরা শুনতে পাচ্ছিলাম, সত্য যদি একটু স্পষ্ট করেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে, 9 মে সকাল 10টায় শপথ নেবে নতুন পার্টি, দিনটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী হওয়ায় ধার্য করা হয়েছে। একটু বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো পদত্যাগ করছেন না, সেই সময় আবার শপথ তৈরি করা, মানে কি ধরনের শঙ্কা আছে এখন পর্যন্ত? দেখুন, সরকারের মেয়াদ হচ্ছে আর মাত্র কয়েক ঘন্টা, রাত 12টা ভারতীয় সময়। তো সরকারের মেয়াদ যখন শেষ হয়ে যায়, তারপরে সেই সরকারের ইস্তফা দিলে কি প্রধানের, আর না দিলেই বাকি। এটা হচ্ছে প্রথম আর কি। দ্বিতীয়ত হচ্ছে, রাজ্যপাল সাংবিধানিক ভাবে তিনি এই যেহেতু সরকারের মেয়াদ শেষ, তারপরে সরকার গঠনের জন্য তিনি যাকে ডাকবেন তারা সরকার গঠন করবেন। একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন যেহেতু বিজেপি দল, তাদেরই ডাকবেন। তারা যদি সামর্থ্য হয় সরকার গঠন করতে, সেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে তাদের তালিকা দিয়ে ঠিক যে প্রসেস আছে সেই নিয়ম মেনেই হবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একমাত্র মুখ্যমন্ত্রী যিনি পরপর দুবার হেরেছেন, এবং শুভেন্দু অধিকারী একমাত্র ব্যক্তি যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মিনিস্টার। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে তিনি বিরোধী দলনেতা হয়েছেন, আবার তিনি দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। এখন তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। আপনি আছেন সত্যজিৎ, আমি একটু মুখ্যমন্ত্রী
যিনি পদত্যাগ করেননি। একদম। আমাদের আমি আমি আরো আবারও দেখতে ফিরবো হবে, আমরা ফিরবো জানি। সত্যজিৎ আপনার কাছে। আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, মাননীয় সংসদ সদস্য আজিজ বাড়ি হেলাল, আমরা শিরোনাম পড়ছিলাম, শিরোনামটা এরকম ছিল যে ভারতের বিধানসভা নির্বাচনের পর বিজেপিকে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী এই যে নির্দেশটা দিলেন কোনো শঙ্কা থেকে? মানে আমরা তো মুখে মুখে অভিনন্দন জানাচ্ছি, কোথাও কি শঙ্কা কাজ করছে আমাদের? না, আমাদের এখানে আসলে দেখেন, আমাদের সীমান্ত গুলো সবসময় প্রায় প্রায় অরক্ষিত থাকে। গত 17 বছর তো অরক্ষিতই ছিল। এখন এই সীমান্তে নজরদারি তো অবশ্যই বাড়ানো উচিত। এখন আপনি এর সাথে রিলেট করতে পারেন, যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তাহলে কি আপনি বলতে পারবেন যে তৃণমূল কংগ্রেসের সাথে বিএনপির কোনো এক্সট্রা সম্পর্ক, তাই কি বলতে চাচ্ছেন? আর তাহলে কি বিজেপি সরকারকে আমরা কি অভিনন্দন জানাচ্ছি না? এটা আমাদের রুটিন ওয়ার্ক আমাদের এই সীমান্তগুলোতে। কিন্তু আবার এটাও বলতে পারেন, যেহেতু সীমান্তের ওই পারে একটা নির্বাচন নিয়ে এরকম একটা গন্ডগোল হচ্ছে, এরকম একটা মারামারি হচ্ছে, সুতরাং সেই গন্ডগোলের কেউ তো এই আমাদের দেশে ঢুকেও পড়তে পারে, তাই না? সেজন্য সীমান্ত এই দুটো অনুমানই আপনি ধরে নিতে পারেন। তাছাড়াও আপনি জানেন যে আমাদের সাথে যে বার্মার যে সীমান্ত আছে, ওইখানে কিন্তু খুবই সেন্সিটিভ, যে সেখানে যেখানে রোহিঙ্গারা প্রবেশ করছে আবার চলেও যাচ্ছে, মানে একটা বর্ডার বিহীন একটা আমার কাছে মনে হয়। সব টোটাল বর্ডারের এলাকায় আপনার পাহারা জোরদার করলে এটা বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির জন্য ভালোই হবে। তবে আপনি যেটা বলছেন, যা স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে যে সীমান্ত, কোন জায়গার সীমান্ত? নিশ্চয়ই ভারতের সীমান্ত। টোটাল বাংলাদেশের সাথে ভারতের সীমান্তই বেশি, 4,000-এর মতো। আর বার্মার সাথে আমাদের একটু সীমান্ত আছে, সামান্য একটু, নাফ নদীর ওইখানতে। টোটাল সীমান্তটাই কিন্তু আমাদেরকে আমরা এর সঙ্গে পাশাপাশি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে প্রতিবেশী দেশের সঙ্গে বঙ্গোপসাগরে যেটা বলছে, বঙ্গোপসাগরে আমাদের নজরদারি, আমাদের নতুন একটা প্লেন কেনা হয়েছে, যেখানে একদম বঙ্গোপসাগরের ওপার পর্যন্ত আমরা নজরদারি করতে পারবো, যে কোনো কিছু এক্সোটিক কিছু ঢুকে পড়লো না। আর প্রতিবেশীর সাথে সম্পর্কের তো ভালো করতেই হবে, কিন্তু সেটা অবশ্যই আপনার মেরুদণ্ড সোজা করে সেই সম্পর্কটা, কোনো প্রভু না বন্ধু সহযোগী। আমরা তো না, ওইটা তো আমরা ওই যে ফ্রেন্ডস টু অল ম্যালিস টু নান, বাংলাদেশ কিন্তু এখন আর ওই পররাষ্ট্র নেই। আমরা এখন বাংলাদেশ ফার্স্ট, বাংলাদেশের স্বার্থ যেখানে, আমাদের বিজেপির সাথে যদি সম্পর্কে বাংলাদেশের স্বার্থটা প্রাধান্য পায়, আমাদের সেই সম্পর্কটা হবে। সুতরাং এটা নিয়ে কোনো খুবই স্পষ্ট। ব্যারিস্টার সাজিদ আলী চৌধুরী, একটা বিষয়ে শঙ্কা জাগাচ্ছে কিনা, ধরুন জামাত ইসলামী 11 দলীয় যে জোট, তারা বিরোধী দলে আছে, শক্তিশালী একটি দল, এবং পার্লামেন্টে বেশ মেধাদীপ্ত বক্তব্য তারা দিচ্ছে, এবং হয়তো সাধারণ জনগণের যে চাওয়া, সেই চাওয়া নিয়েও তারা মাঠে কথা বলবে। সেইটা একটা দায়িত্বশীল জায়গা। সেই দায়িত্বশীল জায়গা থেকে আমরা জামাত ইসলামীর বেশ কয়েকজন সিনিয়র নেতাদেরকে সরাসরি বলতে শুনেছি, বিজেপি যদি পশ্চিমবঙ্গে আসে পরিস্থিতি ভালো হবে না। ঢালাওভাবে বলে দেওয়াটা কি ঠিক হচ্ছে, নাকি অপেক্ষা করাটা উচিত ছিল? আমি মনে করি রাজনীতিতে তো শেষ কথা বলতে কিছু নেই। এই মন্তব্যটা করার আগে অবশ্যই একটু চিন্তা করা উচিত, যদি সিনিয়র কেউ। তবে আমার মনে হয় জামাত ইসলামী থেকে অফিসিয়াল কোনো মন্তব্য আসলে বিভিন্ন প্রোগ্রামগুলোতে বলা হচ্ছে। তবে হ্যাঁ, এই আশঙ্কাটা কিন্তু কিছুটা তো সত্য হচ্ছে বটে, কারণ একটা পরিবর্তন যখন হয়, তখন যেহেতু 21 বছর আমরা বলছি কি, আরেকটা হিসেবে দেখা যাচ্ছে প্রায় 79 বছর পর বিজেপি আসছে। এখন এত বছর পর যখন একটা পরিবর্তন হয় কোথাও, তখন সেখানে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হয়, যেভাবে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে ফেস করেছে। অনেক সময় দেখা যায় কিন্তু 32 ভাঙা হয়েছে, সে আরো কিছু বঙ্গবন্ধু শেখ মুজিবের মূর্তি ভাঙা হয়েছে। ঠিক তেমনি এখানে দেখা যাচ্ছে লেনিনের মূর্তি ভেঙেছে, যদিও বা ওনারা এটা জেএনজির কথা বলছেন, কিন্তু আমরা তো সব জায়গায় দেখছি গেরুয়া কাপড় পরেই ভাঙছে। সবচেয়ে বড় হচ্ছে বুল্ডোজারের একটা আতঙ্ক, সেটা হয়তো সত্যজিৎদার কাছে ইনফরমেশনগুলো নেই, কিন্তু আমরা যা দেখছি এইগুলো কিন্তু একটা নেগেটিভ বার্তা বহন করছে, কারণ আমরা তাদের প্রতিবেশী, এবং এটার একটা ইফেক্ট কিন্তু আমাদের জনমনে। এটা আসলে অনেকে এটা বলার চেষ্টা করছেন যে 5 আগস্টের পর থেকে শুরু করে 8 আগস্ট পর্যন্ত দেশ জুড়ে একটা তাণ্ডব চলছিল বাংলাদেশে, ঠিক সেই সময়টা আসলে ভারত এখন পার করছে। সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ, অনেক সময় দিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আবার কথা হবে।